আজকে যে ঘটনাটা ঘটেছে, যে যেখানে ৮০,০০০ না ৯০,০০০ টাকার জায়গায় তারা প্রত্যেকটা লোক ৫ লাখ টাকা দিয়েও যেতে পারলো না, এবং সেইখানে ২ জন সাংসদের নাম উল্লেখ আছে, তারা এই আদম ব্যবসার সাথে জড়িত। আমি এই ধরনের ব্যবসাকে অনুমোদন করি না। প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য। হলো, আপনাকে ভালো রাজনীতিবিদ হতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে সহনশীল রাজনীতিবিদ হতে হলে পড়াশোনার মাধ্যমে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যারা আছেন, গুণীজন, তাদের জীবন সম্পর্কে জানতে হবে। বিখ্যাত রাজনীতিবিদদের জীবন জানতে হবে, তাদের পার্লামেন্টারি প্রসিডিংস, তারা পার্লামেন্টে কিরকম ভাবে বক্তৃতা করতেন, সেই হিসাবে আপনার সেই বিষয়গুলো জানতে হবে। সেই জন্যই আমাদের বিএনপির যে মহাসচিব, উনি ওনার দলের সদস্যদেরকে একটা নসিহত করেছেন। নসিহতটা ভালো অর্থে, যে বাবুরা নাচানাচি কম করে একটু পড়ালেখা করো। পড়ালেখা হলো আসল জিনিস, জ্ঞান শক্তি, পৃথিবীর সর্ব শক্তির চেয়ে শক্তিমান। এই তোমার জ্ঞানের শক্তিকে তুমি কাজে লাগাও, সেটা যদি কাজে লাগাইতে পারো তাহলে তুমি সব ক্ষেত্রে কামিয়াব হবে। আর দুটো হাত দিয়েছে তোমাকে, সবসময় দুটো হাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য না, কর্ম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছিলেন একটি কুঠার দিয়ে, যে নাও কুঠারটা কিনে দিলাম, কাঠ কাটো, পরিশ্রম করো। ঠিক আছে, কিন্তু আপনি যে উদাহরণগুলো দিলেন আপনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে, এটি যদি ধরেন আপনি যে রাজনীতি সমর্থন করেন এবং যে রাজনীতি স্পোক্সম্যান হিসেবে কাজ করেন, ওই রাজনৈতিক দল থেকে তো আমি খুব বেশি শিক্ষিত লোক তো আমি অ্যাটলিস্ট আমি দেখি না। কেন বলছে? আমি কিন্তু এইভাবে বলি না। আপনি প্রথমেই বলছেন আওয়ামী লীগের লোকজন আমাদের শিক্ষিত লোক নাই। আপনি এই জিনিসটা কিন্তু ঠিক বললেন না, কারণ আওয়ামী লীগে এমন এমন শিক্ষিত লোক আছে হয়তো তাদের সঙ্গে আপনার কোনো পরিচয় নেই। জি, আপনি সাহেব, আপনি তো আপনারটার উত্তর দিলেন, পাশে তো ওনাকে জিজ্ঞাসা করা দরকার ছিল বিএনপির এডুকেটেড কারা, এটাও তো আপনি প্রশ্ন করার সুযোগ ছিল। কিন্তু আমি এটা প্রশ্ন করব না কেন? এই প্রশ্নটা আমার করা উচিত না, কারণ বিএনপি তো অনেক লার্নেড লোক আছে। অস্বীকার করবো কেন? স্বীকার করতে অসুবিধা। আমি সিন্ধু ভাইয়ের মতো এই কথা বলবো যে আপনার দলের মধ্যে তো শিক্ষিত লোকের অভাব, এটা আমি বলবো না। উনি জানেন না যে আওয়ামী লীগের কত শিক্ষিত লোক আছে। যাকে নিয়ে আলোচনা হচ্ছে জনাব উবায়দুল কাদের, তার একাডেমিক রেকর্ড দেখেন, সো ব্রাইট, এন্ড হি কুড হ্যাভ বিন দ্য টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি। উনি জয়েন করেন নাই ফর দ্য সেক অফ পলিটিক্স। আমরা একজন অতিথি প্লাস দর্শকের গ্যালারিতে এসেছেন, উনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, আব্দুর রহিম। একটু দয়া করে আমার অভিজ্ঞতার মন্তব্যটা যেন তিনজন বলে, এর মধ্যে একজন সরাসরি আমার এই অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত, সেটি হলেন ফরহাদ স্যার। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি খিলগাঁও মডেল কলেজে, আমার প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ আসাদুল্লাহ। আমি জানি না ফরহাদ স্যার চিনতেন কিনা, উনি জগন্নাথ কলেজের টিচার ছিলেন, এবং উনি যখন সরকারি কলেজের প্রিন্সিপাল হয় তখন উনি ডেপুটেশনে উনি প্রাইভেট কলেজটাতে চলে আসে। উনি কলেজে আসার পরে কলেজের দুর্নীতি বন্ধ করার জন্য এই ছাত্রদল, ছাত্রলীগ, এরা যে সাদাবাজি করে, এই সাদাবাজি, ভর্তি বাণিজ্য, পরীক্ষার ফর্ম-ফিল-আপ, এগুলো বন্ধ করার জন্য স্যার কি করলো, স্কুল কলেজের সকল ছাত্রছাত্রীদের ইউনিফর্মের ব্যবস্থা করলো। তখন আমরা অনার্সে পড়ি, তখন স্যার কি করলো, কলেজের মধ্যে নিয়ম চালু করলো যে সকল ছাত্রছাত্রীকে ইউনিফর্ম পড়তে হবে। এখন আমরা অনার্সে পড়ি, আমাদের তো এটা গায়ে লাগবে, এটা বিএনপির আমলে। আমিও ইউনিফর্ম বিরোধী আন্দোলনের মধ্যে জয়েন করলাম। তো স্যার একদিন স্যার খুব আদর করতেন, স্যার আমার ডাক দিয়ে বললো যে যদি ইউনিফর্মের বিরুদ্ধে আন্দোলন করো তাহলে এক কাজ করো, জন্মদিনের ড্রেস পরে আসো। এবং স্যার একটা কথা বলছিলেন, যদি একজন পুলিশের ইউনিফর্ম থাকে, যদি একটা আর্মির ইউনিফর্ম থাকে, কোর্টের উকিলদের ইউনিফর্ম থাকে, জাহাজের ইউনিফর্ম থাকে, তাহলে একটা ছাত্রেরও ইউনিফর্ম, ছাত্রছাত্রীদের ইউনিফর্ম থাকা উচিত। আমিও আগেও জানতাম যে শিবির রক কাটা শিখায়, শিবির এই করে সেই করে, এই প্রশিক্ষণ দেয় সেই প্রশিক্ষণ দেয়। তো আমি ওই মেসেজ দেওয়ার 6 দিন পরে আমার হাতের মধ্যে একটা রিপোর্ট বই তুলে দিল। ওই রিপোর্ট বই কি, আমি কখন নামাজ পড়বো, কখন কোরআন তেলাওয়াত করবো, কখন হাদিস করব, অর্থাৎ আমার 24টা ঘন্টা ঘুম থেকে শুরু করে সকল কিছু এখানের মধ্যে আছে। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ইসলামী ছাত্র শিবিরের যে প্রক্রিয়া একজন সাধারণ ছাত্রকে সদস্য করা হয়, যদি বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য দলের ছাত্র সংগঠনের কর্মীদেরকে
একই প্রক্রিয়ায় সিলেবাস দিয়ে পড়ালেখা করে তাদেরকে নেতা হতে হয়, নেতা হয়, তাহলে বাংলাদেশে অন্যায়, অবিচার, অত্যাচার থাকবে না। এটা আমার বিশ্বাস, এটা আমি আমার কাছ থেকে যেটা দেখছি। আপনাকে আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। আমি তিনজন সম্মানিত লোকের কাছে জানতে চাই এবং বিশেষ করে পড়াশার কাছে জানতে চাই। আমি একটু বলি যে যে আমাকে কোট করছেন বা আমার নাম বারবারই উল্লেখ করছিলেন আজকের দর্শক একজন প্রশ্নকারী, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা গোপন দলীয় সমর্থন থাকে, তিনি রাজনীতি করেন আর নাই করেন। আমি মনে করি আমার সেই প্রধান শিক্ষক মরহুম শামসুজ্জামান আজকের এই টক শোতে আমি আমার স্যারকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তিনি সঠিক কাজটি করেছেন। শিক্ষক হিসাবে তিনি তার কথায় নিরপেক্ষতা বজায় রেখেছেন, ওনার অন্তরে যেটাই থাকুক না কেন। তো ওই যে আসাদুল্লাহ স্যারের কথা বললেন, আমি ওনার নাম শুনেছি, ওনাকে আমি দেখিনি। উনিও ওনার যথেষ্ট বৈশিষ্ট্য বজায় রেখেছেন। কলেজের অধ্যক্ষ হিসাবে উনি ওনার আচরণে উনি কোন রাজনৈতিক ভাবে তিনি কোন আদর্শ, কোন দল মত সমর্থন করতেন সেটা উনি কোনোদিন বুঝতে দেননি। এটাই হলো আদর্শ শিক্ষকের ইমেজ বা ভাবমূর্তি। এর কোনো বিকল্প নাই। যদি আমরা সুস্থ রাজনৈতিক ধারা এদেশে অব্যাহত রাখতে চাই, তাহলে রাজনীতিবিদদেরকে অবশ্যই পড়ালেখা করতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। আর মালয়েশিয়ার প্রশ্নে আসছেন, আদম ব্যবসায়ী যেটাকে বলে, সরি জি প্রচলিত ভাষায়। তো আমার কথা হলো, রাজনীতিবিদদের এই ধরনের ব্যবসা করার দরকারটা কি? আমি একটি জায়গায় কিন্তু খুব শক্ত, একজন রাজনীতিবিদ তিনি ব্যবসায়ী হবেন কেন? রাজনীতি তো ব্রত, তাকে রাজনীতিতে ব্রতী হলে, তিনি যদি রাজনীতিতে ব্রতী হন তাহলে উনি ব্যবসায়ী হওয়া উচিত না। আর আদম ব্যবসায়ী জিনিসটা তো আসলেই এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এই ব্যবসার মধ্যে যে মানে এই ব্যবসা সুন্দর করে মেনটেন করেছে, এই ধরনের ব্যবসায়ী সংখ্যা খুবই কম। আজকে যে ঘটনাটা ঘটেছে, যে যেখানে ৮০,০০০ না ৯০,০০০ টাকার জায়গায় তারা প্রত্যেকটা লোক ৫ লাখ টাকা দিয়েও যেতে পারলো না, এবং সেইখানে ২ জন সাংসদের নাম উল্লেখ আছে, তারা এই আদম ব্যবসার সাথে জড়িত। আমি তাদের এই ধরনের ব্যবসাকে অনুমোদন করি না, অবশ্যই করি না। এতে পলিটিক্যাল স্যাংটিটি যেটা তাদের যে রাজনৈতিক অবস্থানের যে স্যাংটিটি বা পবিত্রতা, এটা নষ্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। জি, আমরা ধন্যবাদ দিচ্ছি আজকে আপনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য।